এখানে ফ্রেশ হচ্ছে। দিদি কালকে তরকারি ফরকারি বানিয়ে আটা ফাটা মেখে রেখেছিল। আর এই যে আমি এখানে সব পরোটা বেলে নিয়েছি। আর এইদিকে মিস্টার বিশ্বাস জামা কাপড় ইস্ত্রি করছেন। ছেলের আর নিজের এখন অফিসে বেরোবেন। এখন সামনে ক্যামেরা নিয়ে গেলে আমি তাড়া খাবো। তাড়া খাবো ওই একটাই এখন কথা, তাড়াতাড়ি করো। বাবার জন্মে এরকম ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষার্থী আমি দেখিনি। প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন বসে বসে নিজেও নষ্ট হচ্ছে, ভাইকেও নষ্ট হতে ইন্সপায়ার করছে। দুজনেই গেম খেলছে। তুই চুপ কর, ও নার্সারি আর তুই ক্লাস 11। সজনে ফুল আর শিমের বীজ দেখেছি আগের দিন আমি। এই যে সজনে ফুল, ওই যে শিমের বীজ, সাবাস। আর ওই সজনে ফুলও দেবে। সজনে ফুল ওই 200-250 মতোই দেবে। ও অনেক দাম সজনে ফুলের। সজনে ফুল বড় লোক হয়ে গেছে এখন। আগে কত সজনে ফুল পড়ে থাকতো। এটা কি? ও ভুট্টা ভুট্টা। হ্যাঁ, আরে আগে যখন আমরা হাঁটতে যেতাম হাই রোড জুড়ে পড়ে থাকতো দুধারে। এখন সেই গাছও নেই, হ্যাঁ ফুলও নেই। ব্রেনে অক্সিজেন কম যায়, ওই জন্য আমার ব্রেনে বুদ্ধিটা কম। আজকে প্রেশারও কম, অক্সিজেন স্যাচুরেশনও কম। আজকে প্রেসার ওষুধ খাওনি কিন্তু। তা প্রেশার কম হলে কেন খাবো? নিচেটা 56 দেখাচ্ছে, ওপরটা কত 90 না 96? 196। হ্যাঁ ভাগ। ওপরটা 90 মধ্যে হয় কারো। তো তুমি তো বললে ওপরেরটাও কম নিচেরটাও কম। আমার দুঃখের কি আর শেষ হয়েছে? কেন, তোমার বউ সুস্থ হয়ে গেছে, তোমার দুঃখ তো আনন্দের শেষ থাকার কথা না। তার উপর কালকে আবার ভ্যালেন্টাইন্স ডে। কত কিছু করবো ভাবলাম এই বছর ম্যারেজ অ্যানিভার্সারিতে, রোগ সব নিয়ে নিল। 8:56 বাজে, মিস্টার বিশ্বাস বেরিয়ে গেছে। আমি একটু হাঁটতে বেরোলাম, 9:30 অবধি হাঁটবো যতটা জোরে পারি। তারপর লোকজন দেখার হয়ে গেলে, কথা বলতে গেলে তো একটু স্লো হবেই, একটু হাঁটবো। আজকে রেশন দোকান বন্ধ, লিখেছে আগামী 13ই ফেব্রুয়ারি শবে বরাত আর 14ই ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে বল। কে পঞ্চানন বর্মা জানো? আমি জানি না। যাই হোক, ঠাকুর বলতে আমি ঠাকুরকেই বুঝি, আর কোনো গুরু টুরু বুঝি না। সে যাই হোক, চলো একটু হাঁটি মন দিয়ে। এখন কোনো ব্লগ করবো না, কারোর সঙ্গে দেখা হলে সেটা আলাদা ব্যাপার। ভাল লাগে জানো কথাবার্তা বলতে, গল্প করতে। বাট কাজ গুছিয়ে ছাড়া এখন তো সুবিধে, দিদি করছে মোটামুটি। এখন দিদি উঠে গেছে, দিদি লিকা চাটা খেয়ে নিয়েছে, সৌর্য উঠে গেছে, সৌম্য রেডি হয়ে গেছে, ও একটু পরেই বেরোবে। আমি একটু এই সুযোগে হেঁটে নিই। হ্যাঁ, একটা নির্দিষ্ট বয়সের পর মানুষ আর সুন্দর পুরুষের প্রেমে পড়ে না, সুন্দর বাগান বিলাসের প্রেমে পড়ে। ওই 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 পরীক্ষা দিতে যাওয়ার সময় রাস্তাঘাটে অসভ্য, ইয়ে হ্যাঁ মেরা হ্যান্ডসাম লন্ডা। আস্তে আস্তে হাঁটবি, হ্যাঁ। দেরি করে বেরিয়ে এত জোরে হাঁটে, আমি আর ওকে ধরতে পারি না। আজকে 4টে প্র্যাকটিক্যাল, তো টোটাল 3টে প্র্যাকটিক্যাল, সরি 3টে। ও বটানি জুলজি আলাদা হয় না, একসাথে হয়। কি আছে বায়োলজিতে প্র্যাকটিক্যালে? মাইটোসিস স্কেলিটাল সিস্টেম তো করিয়েছে, অ্যানুয়াল হবে, আমি ফিল্ডগুলো দেবে না। প্রবলেম নেই, বায়োলজিটা ঠিক আছে। তোদের ওই অনিয়নের স্কেল, তারপরে ব্যাং নেই? রুট আছে, মনোকটিলেডেনাস রুট, ডাইকটিলেডেনাস রুট। হাফ ইয়ারলিতে অলরেডি করিয়ে দিয়ে, মানে দিয়ে দিয়েছে প্র্যাকটিক্যাল, ওটা নেবে না। মাইটোসিস যদি মনোকটিলেডেনাস আচ্ছা, তোদের রুট আছে বুঝলাম, আর অন্য কিছু নেই? লিফের ডাইসেকশন নেই? না না, লিফের ডাইসেকশন বইতে করা আছে, বাট আমরা প্র্যাকটিক্যালি করাই না। আম পাতা থাকে, ইউজুয়ালি আম পাতা থাকে ডাইকটিলেডেনাসের মধ্যে। ছেলেরা ইয়েতে উঠলো, টোটোতে উঠলো, পরীক্ষা আছে। কেউ অন্য কথা জিজ্ঞেস করি না, খালি জিজ্ঞেস করি বায়োলজি প্র্যাকটিক্যালি কী আছে, কারণ ওটাই বুঝতে পারবো। হ্যাঁ, ফিজিক্সে যেমন ওইগুলো মনে আছে, ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স, এইগুলো ছিল। তারপরে কেমিস্ট্রিতে ছিল কোন মেটালটা কোন গ্রুপের, রিং টেস্ট, হেন তেন, এগুলো ছিল। আর আমাদের অনেক কিছু বায়োলজিতে ছিল। ওদের বললো ওই মাইটোসিস আছে, ইজি। মেয়োসিস থাকলে একদম জীবন ফেনা ফেনা হয়ে যেত।
আগুন, আমি ভাবিনি যে মানে এত বাড়াবাড়ি হয়ে যাবে। আমি তো বুঝতে পারিনি, ছেড়ে দাও। আমি তো দেখছি ব্যথা হয়, একটু ওরকম ফুলে যায়, এরম সেরম। ডাক্তার মানে নাকি বোঝেনি। দুজনের কাছেই দুবার করে দেখিয়েছি, 10,000 টাকা 11,000 টাকা টেস্ট করিয়েছি, কিন্তু ওরা দেখছে ওরা তো গায়নি, ওরা তো এগুলো রটি করতে পারবে না। ওরা এটুকু বলে দিতে পারতো যে আমি বুঝতে পারছি না, আপনি একটা সেকেন্ড ওপিনিয়ন নিন, সেটাও বলিনি। তা আমি তো ওরকমই ছিল। এবার কালী পুজোর পর থেকে না জিনিসটা মাঝে মধ্যেই বাড়ছিল। তা ডাক্তারের কাছে যখন গেছি, ওটি করার আগে আমাকে বলছে আর যদি একটা সপ্তাহ হয়ে যেত আপনাকে আর বাঁচাতে পারতাম না, পুরো খাদ্যনালী ফেটে গিয়ে ইনফেকশনটা ভেতরে পুরো ছড়িয়ে যেত, বাস্ট হয়ে যেত। ঠিক তার এক সপ্তাহ আগেই ব্যাপারটা বাড়াবাড়ি হয়েছে। মৌ বললে আমি 1 মিনিট ফেলে রাখবো না, ডাক্তারকে বলছে আপনি লিখে দিন, আমি যা ইচ্ছে তাই করাতে পারি বলে মৌ এখানে থেকে টেস্ট করিয়ে, মেডিকাস থেকে টেস্ট করিয়ে, আসলে ধরলো মেডিকাস থেকে টেস্ট করিয়ে তারপর মৌ নিয়ে একদম বললাম আমি এখানে ফেলেই রাখবো না, তুমি চলো। রাত্রি 3টেই, বৃহস্পতিবার রাত্রি 3টেই নিয়ে গেছে, শুক্রবার 4টের মধ্যে আমার ওটি শেষ। মানে ওর সুবিধা হয়েছে, ও যেহেতু লাইনের লোক, ওই আর না কোন ডাক্তার কোথায় কি সব সুবিধা হয়েছে। হ্যাঁ, কোথায় করলে ওর মামার যাতায়াতের সুবিধা হয় সব দেখে তারপরে করিয়েছে। বলছে আর যদি 1 সপ্তাহ তো ওটা তো বাস্ট করতোই না। ওই একটু ব্যথা হচ্ছে, হসপিটালে যাচ্ছি, ব্যথার ইঞ্জেকশন দিচ্ছে, সেরে যাচ্ছি, 4 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসছি, এরমই চলছিল। প্রথম দিকেও তো মাসে একবার কি 2 মাস 3 মাসে একবার। হ্যাঁ, আমি মাঝে মাঝেই যেতাম ব্যথার জন্য। ঠিক, আমি ভাবতাম গ্যাস অম্বলের ব্যথা। হ্যাঁ, দেখছি বেশ যাচ্ছি, ব্যথার ইঞ্জেকশন দিচ্ছে, বমির ইঞ্জেকশন দিচ্ছে, কমে যাচ্ছে, 4 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসছি, সবই করতে পারছি, কোনো অসুবিধা নেই। ওই জন্যে গাটা দিন। বাপের বাড়ি থেকে একদিন রাঙা ফোন করেছিল, একদিন নতুন ফোন করেছিল, মানে আমার কাকিমারা। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, আমাদের ওরম হয়, বড় মেজো সেজো, হ্যাঁ, তারপরে তারপরে রাঙা, তারপর নতুন, তারপর ছোট। তো কাম্মারা ফোন করেছিল, ওদের বেশি কিছু বলিনি, জাস্ট শরীর ভালো আছে, বলার মতো কিছু নেইও। হ্যাঁ, ওরা তো আর আসতে যেতে পারবে না, ভাইরা সব বাইরে চাকরি সূত্রে। আমার কাছে যত ওরা টেনশনের কথা শুনবে তত ওরা ভেতরে ভেতরে টেনশন করবে। আর ছোটো পিসি তো আমার ব্লগ দেখেই, ছোটো পিসি সবই জানতে পারছে। হ্যাঁ, ছোটো পিসি সবাই আছে, সবাই আমার ব্লগটাও দেখে, ওরা এমনিই খবর পেয়ে যায়। হ্যাঁ, আর আমার সাথে একবার ফোন করেছিল, কথাবার্তা বলেছি, বেশি ওদের কিছু বলিনি, বয়স হয়ে গেছে তো ওই আফসোস করবে, বাবাটা বেঁচে থাকলে, কাকাটা জ্যাঠাটা বেঁচে থাকলে এই করতে পারতো, আমরা পাচ্ছি না, হেন তেন টেনশান করবে। ওর থেকে ভালো কিছু না জানান, এটাই হচ্ছে বড় কথা। রাঙা বা নতুন ভিডিও দেখে না, মানে ওদের তো কি টেপা ফোন, ওরা ভিডিও দেখে না, ছোটো পিসি দেখে, এটা আমি জানি, ওই জন্য ছোটো পিসি জানতে পারবে, রাঙা বা নতুন জানতে পারবে না। কি সুন্দর বাগান বিলাস হয়েছে দেখো, এখান থেকে ডাল নেব, দারুণ সুন্দর। এই বাড়ি থেকেই কালকে আমাদের সত্যনারায়ণের প্রসাদ দিয়ে গেছে। আমি আগের দিন হাঁটতে গিয়ে দেখেছি যে এখন তো বাজারে আমি গিয়ে ঘুরতে পারছি না, দেখেছি যে ও এনেছে, ওই জন্যই সকাল থেকেই বলছি যে আজকে আনলেই আমি নেব সজনে ফুল। ওপারে ওই মালগুদাম ছাড়া কোথাও পাওয়া যায় না, আর এপারে একটু খুঁজতে হয়। পাওয়া যায় কোথায় বলো তো, বড় পুকুর পাড়ের যে গলিটা শ্যামলের দোকানের পাশে, ওইখানটা, অত দূর তো কেউ যাচ্ছে না। লাইফে এই ফার্স্ট টাইম শিমের বীজ আমি নিলাম, আগেও দেখেছি কিন্তু জিনিসটা কি জানার চেষ্টাও করিনি, আর নেওয়ার কথা তো দূরেই থাক। তবে আমাদের এই বাড়িতে বা ওই বাড়িতে, ঘটি বা বাঙাল কোনো বাড়িতেই শিমের বীজ আমি খুব একটা রান্না হতে দেখিনি। তো অনেকেই নেয় দেখলাম, দেখে আমি ইউটিউবটা ভালো করে সার্চ করলাম, যদি খাওয়ার ইচ্ছা থাকে পারবো না এমন কোনো ব্যাপারই না। দেখলাম শিম বীজটাকে ফুটন্ত গরম জলে একটু নুন ফেলে দিয়ে 10-15 মিনিট ডুবিয়ে রাখতে হয়, তারপরে নখ দিয়ে একটু খুঁটে নিতে হয়। তো সেইটুকু করে রাখবো। তবে আজকে রান্না করব সজনে ফুল। তখনই এরকম করে মুখ চোখ, কি পটি করা অপরাধের কাজ ভগবান জানে। এখানে ওআরএসটা দিলাম, একটু নর্মাল হোক, খাবো। এর ব্যাগ হাতে এখন বেরোচ্ছি আউটিংয়ে, না হরলিক্স আনতে না, আমাকে সব নিয়ে গেছে। আমি যে বলেছি ওই মুদিখানা থেকে একটা বাদ দিয়ে আনবি, আমি যেন বেরোতে পারি একটু, ওই জন্য হরলিক্সটা নিয়ে যাইনি।
এই যে শিম বীজটাকে জল ঝরিয়ে রাখলাম, এভাবে কিন্তু তোমরা শিম বীজ সংরক্ষণ করেও রাখতে পারো। ফুটন্ত গরম জলে নুন আর সাদা তেল দিয়ে 2 মিনিট রেখে বরফ ঠান্ডা জলে ডুবিয়ে এয়ারটাইট পাউচের মধ্যে সিল করে অন্তত 6 মাস শিম বীজ সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। আর তারপরে দেখো এরকমভাবে টিপে টিপে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। শিম বীজ যদি সংরক্ষণ করার থাকে তাহলে কিন্তু তোমরা এরকম খোসা ছাড়িয়ে তারপর জিপলক পাউচে করে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজারে তোমরা সংরক্ষণ করতে পারো 6 মাসের জন্য। এটা কিন্তু হাই ফাইবার অ্যান্ড হাই প্রোটিন একটা জিনিস, যেটা খাওয়া ভীষণই ভালো। তো চলো তোমাদের দেখিয়ে দিই ঠিক কিভাবে ধাপে ধাপে আমি এই প্রসেসগুলো করছি। তবে এই শিম বীজের খোসাগুলো অনেকে ফেলে দেয়, আমি কিন্তু খোসাগুলো ফেলিনি। কি করেছি সেটা তোমাদের আজকে আবার আমি শেয়ার করব, আজকের ব্লগেই তোমাদের দেখিয়ে দেব। আমি কিন্তু কোনো জিনিস ফেলি না, যথাসম্ভব চেষ্টা করি সেই জিনিসটাকে ইউজ করে নিতে। এখানে বসে বসে আমি শিম বীজগুলো ছাড়াচ্ছিলাম, যেহেতু এটা প্রচণ্ডই একটা কুটকাম, অনেকটা ওই মোচার ছাড়ানো, থোড় কাটা, মটরশুঁটি বাছা, ছোলা শাক বাছা, মেথি শাক বাছা, এইসবের মতো। এগুলো তো এই সব কারণেই মানুষের খাওয়া উঠে গেছে। এত টাইম কনজিউমিং একটা ম্যাটার, কি বলবো তোমাদের। যাই হোক, অনেকটা সময় নিয়ে শিম বীজ ছাড়াচ্ছিলাম আর ওই সময় দিদি রান্না বান্না করছিল। আজকে অনেক কিছু কেটেছে, চাই একটু দিদির কাছ থেকে শুনে নি আজকে মেনুতে কি কি আছে, আজকে কি কি খাওয়াবে। সজনে ফুল দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা তরকারি হবে, ফুলকপি আলু ভাজা, আচ্ছা, ডাল, আর মাছ, বেগুন আলু দিয়ে মাছ, আর চিকেন। চিকেনটা রাতের? রাতের। আচ্ছা ঠিক আছে, তার মানে আজকে স্পেশাল মেনু হচ্ছে সজনে ফুল, ঠিক আছে। আর এই চিকেনটা রাতে আমি করব ম্যারিনেট। ও এটা তো মাংস এমন একটা জিনিস, আমার শ্বশুরমশাই বলতেন, এর না আছে কোনো রূপ, না আছে কোনো রং, না আছে কোনো গুণ, পেঁয়াজ রসুন পড়লে একই রকম টেস্ট, সেই নতুন কোনো টেস্ট আনা যায় না। কিন্তু এক এক রকম মাছ এক এক রকম টেস্ট, এক এক রকম সবজি এক এক রকম গুণাগুণ, এক এক রকম টেস্ট। সেই কখন রোদে দিয়েছি, ওআরএস এর নিজেরই ওআরএস এর দরকার পড়ে যাবে এবার, এটা এবার খেতে হবে। আগে বের করতে হবে, তাহলে আগে চাবি দিয়ে বের করো। চাবি লাগিয়ে দিয়েছি। টানা 1.5-2 ঘন্টা পরে এই 250 ছাড়ালাম। কষ্ট করে ছাড়াতে হলো একটু, মানে কষ্ট মানে কি, ইউজুয়ালি যেরকম ইজিলি হয় ওরকম ইজিলি নয়, একটু খুঁটে নিতে সময় লাগলো। লাইফে ফার্স্ট টাইম তো, পরের বার একটা ইজি ট্রিক পেয়ে গেছি, ও আধা ঘন্টায় করে নেবো। বাট ওয়ার্থ, এইসব জিনিস, দেশি জিনিস খাবো না তো কখন খাবো, কবে খাবো। আর এখানে দেখো আমি একটু হাত দিয়ে দেখছিলাম অ্যাকচুয়ালি খোসা ছাড়ানোর পর শিম বীজ কেমন হয়। আমি সত্যি কথা বলতে আগে তো কোনো দিন দেখিনি, রাঁধিনি, খাইও নি, তাই একটু দেখছিলাম, দেখলাম খোসাটাই মোটা কিন্তু ভেতরের জিনিসটা বহুত নরম। আমার খুব ভালো লেগেছে জিনিসটা। হয়তো ছাড়ানোটা একটু ট্রিকি, কিন্তু ব্যাপারটা বেশ ইজি। আর এটা সংরক্ষণ করে খাওয়ার ইচ্ছেও আমার আছে। সত্যি কথা বলতে কি, এই সমস্ত পুরনো জিনিস, পুরনো রান্না, এগুলো বংশ পরম্পরায় না চললে না বাচ্চা কাচ্চারা কখনো খেতে শেখে না। আর এই সব জিনিস যখন ফ্রিজ রয়েছে, সংরক্ষণের সুবিধা রয়েছে, একদিনের খাটনিতে 2-3 দিন একটা নতুন ধরনের খাবার খাওয়া যাবে, তার পুষ্টিগুণটা শরীরে নেওয়া যাবে, তখন কেন নেব না বলো। সেই জন্যই দেখছিলাম আর তোমাদেরও একটু ঢং করে করে দেখাচ্ছিলাম যে জিনিসটা অ্যাকচুয়ালি কেমন। তবে এটার খোসাটা আমি ফেলিনি, কিভাবে ইউজ করেছি সেটা অবশ্যই শুনো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। এটা তোমরা কিন্তু মটরশুঁটির মতো মানে ইউজ করতে পারো, এটা দিয়ে তোমরা কচুরি বানাতে পারো, এটা দিয়ে তোমরা বিন স্যুপ যেরম বানায় সেরম বানাতে পারো। শিম বীজের নাকি ডাল হয়, বাংলাদেশে নাকি আমি শুনেছি, বাংলাদেশি বন্ধুরা বলতে পারবে, মাছের ঝোল হয়, তাছাড়া ঘুগনি জাতীয় জিনিসও হয়। এখানে আমি রোদে দিয়ে দিচ্ছি কারণ আজকে শিম বীজটা রান্না হবে না। তবে এইগুলোও কিন্তু ফেলে দেওয়ার মতো না, এই জিনিসগুলোরও একটা দারুণ ইউজ আজকে আমি তোমাদের শিখিয়ে দেবো। এটা হচ্ছে শিম বীজের খোসা, এটাকেও আমি রোদে দিচ্ছি। দেখেছো কত খোসা হয়েছে, খোসাই তো মনে হলো 200 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম। এই দেখো দানা রয়েছে, দেখো কত খোসা। চলো ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম, দেখো এইগুলো হচ্ছে শুধু খোসা, এ পুরো চিংড়ি মাছের মতো,
মুড়ো আর লেজা ছাড়ালে এর গায়ে মাংস বলে কিছু নেই। কিপটে লোকেরা জীবনে মনে হয় শিম বীজ কিনে খায় না, ওই যেমন চিংড়ি মাছ খায় না। কোনো জিনিস ফেলে দিতে চাইলেই ফেলে দেওয়া যায়, সেই জিনিসটাকে রিস্টোর করার কিছু না কিছু পদ্ধতি আমাদের মা ঠাকুমাদের যুগ থেকেই কিন্তু চলে আসছে। আমি কিন্তু আমার ঠাকুমাকে কোনো দিন কোনো জিনিস ফেলতে দেখিনি। ফেলার মতো জিনিস দিয়ে ওই যে ফেলি তরকারি ওই রকম কিন্তু ওনারা করেই নিতেন। তাই এই শিম বীজের যে খোসা এগুলোকেও আমি ফেলিনি, এগুলো এখানে ড্রাই হতে দিয়েছি। মাইক্রোওয়েভ থাকলে তোমরা খুব সহজেই এটা ড্রাই করে নিতে পারবে, বাট সূর্যের আলোয় এরমভাবে আমি ড্রাই করে নেব। এটা 2-3 দিন ড্রাই হলেই এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তারপর এটাকে মিক্সিতে গুঁড়ো করে একটা পাউডার ফর্মে তোমরা স্টোর করতে পারো অল্প দিনের জন্য। এটা কিন্তু হাই প্রোটিন অ্যান্ড হাই ফাইবার, যেটা তোমরা দুধের সাথে মিশিয়ে খেতে পারো। তার মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োজন হলে একটা খেজুর গরম দুধে ভিজিয়ে একটু স্ম্যাশ করে দিতে পারো। যদি চিনি খেতে ইচ্ছে চাও চিনি দিতে পারো, তবে চিনির থেকে গুড়ের গুঁড়ো বা খেজুরটাই খাওয়া বেশি উপকার, এটাই আমার মনে হয়। দেখতেই পাচ্ছ 20 টাকার জিনিস কিন্তু ইউজ কত। প্যাকেটে করা ফাইবার আমরা প্রত্যেকেই খাই, যারা বডি বিল্ডার, যারা ওয়েট লিফটিং করে তারা প্রত্যেকেই প্যাকেট করা ফাইবার খায়, কিন্তু কত সাধারণ একটা ইনগ্রিডিয়েন্ট যেটা ছোট্টবেলা থেকে আমরা খাই, অথচ তার ভেতরে কী গুণাগুণ আছে সেটাকে আমরা হেলদিভাবে কীভাবে ইউজ করতে পারবো সেটা না জেনেই আমরা কিন্তু এই কাজগুলো করি। তো চলো এভাবে একদিন করে দেখো, দেখবে ভালো লাগবে। জিনিসটার 20 টাকার জিনিসের 200 টাকার ইউজ বলে দিলাম।